বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার ডক্টর প্লাস এর বিশেষ অনুষ্ঠান করোনা সতর্কতা। এই নিয়ে আমরা প্রত্যেক সোমবার এবং মঙ্গলবার ঠিক বিকেল 5টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত থাকছি আপনাদের সঙ্গে। কি করবেন কি করবেন না, যদিও মূলত আপনারা সবাই জেনে গেছেন বিগত 2 বছর ধরে 2020 2021-এ যে করোনার কোভিড যে বিহেভিয়ার সেটা যদি প্রপারলি মানা যায় তাহলে নিজেকে সুস্থ রাখা যায়, কিন্তু তারপরেও এই হাল বা এই দশা কেন আমাদের ভারতবর্ষে তথা আমাদের রাজ্যে? এই মুহূর্তে আমাদের রাজ্যে আজকে এই মুহূর্তে পরিসংখ্যান হচ্ছে 19,826 জন করোনা আক্রান্ত, যেটা সরকারিভাবে নথিভুক্ত হয়েছে। এই সরকারি নথির বাইরে কতটা আছে, কত মানুষ এই মুহূর্তে করোনা আক্রান্ত, সেটা কিন্তু সঠিকভাবে তথ্য জানা নেই। কিন্তু আমাকে আপনাকে সুস্থ থাকতে হবে এই ভিড়ের মাঝখানে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রাজদেব সাহা। আমি অনেক স্বাগত জানাবো ডক্টর সাহাকে, এবং ওনার কাছ থেকে আজকে আমরা জানবো যে এর মাঝখানেও নিজেকে আমরা কি করে সুস্থ রাখতে পারি এবং অযথা আতঙ্কিত না হয়ে। কারণ আমাদের যেটা হয়েছে, তবে এটা খুব বাস্তব কথা। আমি একটা প্রশ্ন আপনাকে করি, শেষের প্রশ্নটা শুরুতে করতে চাইছি। সেটা হচ্ছে, আমি এটা শুনছি অনেকে বলছেন যে যখন কোনো ভাইরাস তার ধীরে ধীরে শেষের দিকে আসে তখন তার মারণ জায়গাটা কমে যায়। আমরা কি তাহলে এটা আশাবাদী হব? শুরুতেই জিজ্ঞাসা করব যে ডেল্টার একটা মারণ ক্ষমতা ছিল, কিন্তু ওমিক্রনের সেই মারণ ক্ষমতাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মানুষ ভুগছেন, কিন্তু মর্টালিটি বা ফ্যাটাল কেস সেভাবে পাওয়া যাচ্ছে না। তাহলে কি ধরে নিতে হবে যেটা একদম শেষের দিকে গেছে ভেরিয়েন্ট? দেখুন, ব্যাপারটা WHO কিন্তু কিছুদিন আগেই বলেছে এখনই কিন্তু কোভিড-19 শেষ নয়। আর আমরা যে বারবার এতবার করে বলছি ওমিক্রনই শেষ ভ্যারিয়েশন বা মিউটেশন, তা নয়, কিন্তু এরপরেও হয়তো আসতে পারে। সুতরাং আমাদের কোনো উল্লাসের কোনো বিষয় নেই, কিন্তু আমাদের সচেতন হতে হবে। বারবার বলছি সতর্ক থাকতে হবে, কিন্তু আতঙ্কে নয়। কারণ এইটা কমন একটা ভাইরাস, সবারই এখন মোটামুটি সর্দি কাশি জ্বর হচ্ছে। তাদের মধ্যে যদি দেখি টেস্টিং করে অনেকেরই পজিটিভ বেরোচ্ছে, কারোর পজিটিভ বেরোচ্ছে না। আর তার সঙ্গে সঙ্গে এখন একটা এমনি ঠান্ডা সর্দির সিজনও চলছে, সুতরাং গলায় ব্যথা সবারই ঘরে ঘরে চলছে। এখন সে হারে এখন যদি এরকম ডক্টররা মনে করে প্রয়োজন করে যে এটা কেস করতে হবে, কারণ দেখতে পাচ্ছি এখন যদি যে কোনো ইনফেকশান নিয়ে সর্দি কাশি হলেও সেটা আপনার ধরুন মোটামুটি বাড়ি একজনের হলে অনেকজনই ছড়িয়ে পড়ে। আর তার সঙ্গে সঙ্গে নতুন কিছু নয়, সেটা আমরা আগেও দেখেছি। আজ থেকে 5 বছর 6 বছরে একজনের বাড়ির সর্দি কাশি হলে সবার লাগছে। আর যেহেতু এটা ওমিক্রন, তার সঙ্গে সঙ্গে আগের পুরনো ডেল্টা বা কোভিড-19 ভাবছি, এটারও সংক্রমক ক্ষমতা অবশ্যই বেশি। সুতরাং একজনের হলে বাড়িতে আরেকজনের হচ্ছে, বা একজনের হলে 4 জনের হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এক্ষেত্রে একটা বাড়িতে এখন যে স্ট্রেনটা আপনি বললেন অবশ্যই আগের থেকে ডেল্টার থেকে অনেকটাই ভালো। তার সঙ্গে সঙ্গে এর ফ্যাটালিটি রেটটাও কম, কিন্তু পেশেন্টের ওই 4 থেকে 5 দিন একটু সর্দি কাশি থাকছে, জ্বর, গা ব্যথা আর জ্বর থাকছে, তারপরে আস্তে আস্তে কমে যাচ্ছে সিমটোমেটিক রিলিফ দিয়ে। কোনো এক্সট্রা কোনো স্পেশাল ওষুধও লাগছে না। তাই জন্য আমরা বারবার বলছি যে এই সময় যদি সর্দি কাশি হয় অবশ্যই আপনি ডাক্তারও পরামর্শ নিতে হবে। এবারে ধরুন সাধারণ সর্দি কাশির সঙ্গে ওমিক্রনের আহামরি কিছু কি ফারাক রয়েছে? না, আহামরি কোনো ফারাক নেই। যা কমন কোল্ডের সিমটমস তাই কিন্তু আমাদের এই কোভিড-19 এখন যেটা চলছে ওমিক্রন, যেটা তারই একই উপসর্গ। একটু গলা খুসখুসে, সর্দি কাশি, গলা ব্যথা। এখন যেটা দুটো স্পেশাল জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, অনেকেই বলছে যে এটা বমি ভাব। আচ্ছা, এটা ভমিটিংটা এখন হচ্ছে, বমি ভাব, নশিয়া, ভমিটিং হচ্ছে। আর পেটের একটু প্রবলেম শুরু হচ্ছে, লাস্ট 3-4 দিন ধরে পেশেন্টদের দেখা হচ্ছে যে পেটের প্রবলেমটা হচ্ছে। তাই জন্য এখন বলা হয় যে খুসখুসে, কাশি, গলা ব্যথা, হালকা জ্বর 199 থেকে 100, তার বেশি উঠছে না। তার সঙ্গে সঙ্গে একটু বমি, আর হচ্ছে আমার যে পেটের প্রবলেমটা, এই আগের মতো যে গন্ধ চলে যাওয়া, সেটা আমরা ধরুন 100 জনের মধ্যে 1 থেকে 3-4 জনের পাচ্ছি, এখনও পাচ্ছি। কিন্তু তারপরে এই যে ধরুন 100 জনের মধ্যে 1 থেকে 3-4 জনের গন্ধ চলে যাওয়া পাচ্ছেন, তাহলে কি ধরে নিতে হবে তাদের কোভিড বা ডেল্টার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে? হ্যাঁ, সেটি হচ্ছে। আবার এখন এই জন্যই আমরা যে এরকম 3-4 জনের এরকম সেন্সেশন চলে গেছে, স্মেল পাচ্ছে না, তাদের এখনও কিন্তু স্মেল ফিরে আসতে প্রায় 10-15 দিন সময় লেগে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে টেস্ট চলে যাচ্ছে। তাই জন্য আমরা বলছি এখন ওই শুধু ওমিক্রন যে খুবই ভালো, তাই জন্য যে পেশেন্টদের 4 দিন 5 দিন ভালো হয়ে যাবে তা উল্লাসের কোনো ব্যাপার নয়। তার পাশাপাশি ডেল্টাও চলছে।
আর ওমিক্রনটা যে বলা হচ্ছে যে এটাই সর্বশেষ তাও নয়, কিন্তু ডব্লিউএইচও স্পষ্ট বলে দিয়েছে যে এইটা কিন্তু ওমিক্রনটা নাও হতে পারে শেষ, এর পরেও কিছু ভ্যারিয়েশন আসতে পারে। আমরা যেরকমভাবে সচেতন হব তেমনি ভাইরাস তার নিজেকে সেরকমভাবে মিউটেশন করবে। আমরা যদি অসচেতন হই তেমনি কিন্তু ভাইরাসটা আবার নতুনভাবে মিউটেশন নিয়ে নতুন কোনো অন্যভাবে নামে চলে আসবে। সুতরাং সবই আমাদের হাতের উপরে। মানে আপনি একটা কথা বলেছেন সচেতনতা নিজের মধ্যে। এবারে আমি আসি একদম বাড়িতে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ, অনেকেরই বাড়িতে রয়েছে যে সদ্যজাত বাচ্চাও রয়েছে, আবার বয়স্ক শ্বশুর শাশুড়ি রয়েছেন, মা বাবা রয়েছেন। তো এই ক্ষেত্রে সেই মানুষটাকে যদি বাইরে বেরোতে হয় তাহলে তার প্রিকশনটা কতটা প্রয়োজন নেওয়া, মানে সে যখন বাড়ি ফিরছে বা বাইরে বেরিয়েও তাকে কতটা মানে কীভাবে নিজেকে প্রিকশন নিয়ে চলতে হবে, কারণ যার বাড়িতে ছোট বাচ্চা এবং বয়স্ক মানুষ উভয়ই রয়েছে। হ্যাঁ অবশ্যই, যখন বাইরে বেরোচ্ছে তো মাস্কটা পরবেই। মাস্কটা কিন্তু নাক পর্যন্ত পরতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে নাক পর্যন্ত নিয়ে মুখ পর্যন্ত আছে, নাকটা কিন্তু ঢাকি না, কারণ বেশিরভাগ ভাইরাস সেট করে নাক দিয়েই অনেক সময়, বেশিরভাগ সময়। সো নাকটাকেও ঠিকঠাক করে ঢাকতে হবে। স্মেল, হ্যাঁ মানে এখন দেখতে পাচ্ছি যে মাস্কটা পরছে শুধু মুখ পর্যন্ত, নাকটা খোলা, এটাও কিন্তু উচিত নয়। পুরো নাক মুখ ঢেকে থাকবে, ঠিকঠাক অ্যাডিকুয়েটভাবে তার মাস্কটা লেগে থাকে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ একজনের থেকে আরেকজনের ছড়াতে পারবে, এই আটকানোটা ঠিকঠাক মাস্ক পরলেই হয়। আর মোটামুটি দেখা গেছে অবভিয়াসলি এই মাস্ক যদি ঠিকঠাক করে পরে, আর নতুন ডব্লিউএইচও গাইডলাইন অনুযায়ী সেটা বলা হয়েছে যে হাতটা ধোয়া এখন 40 সেকেন্ডস ধরে, 40 সেকেন্ড ধরে হাত ধোয়া। আগে ছিল 10 to 20 সেকেন্ডস, এখন 40 সেকেন্ডস হয়ে গেছে। মানে হাতে কোনো না কোনো ভাবে লেগে থাকতে পারে। ওকে, আর এটা দিয়ে পরিষ্কার করতে পারে অবশ্যই ওমিক্রন ডেল্টা কিছুই আমার বডিতে আসবে না। হ্যাঁ, কিন্তু কখন আমি মাস্কটা পরবো, যেখানে গ্যাদারিং বেশি, বাইরে বেরোচ্ছি, কোনো লোকের সঙ্গে কন্ট্যাক্টে আসি, সেক্ষেত্রে আমি মাস্কটা পরবো। কিন্তু বাড়িতে যদি দেখতে পাই যে সবাই সুস্থ আছে তখন মাস্কটা পরবো না। এইভাবে আমাদের নিজস্ব সচেতনতা আরও বাড়াতে হবে। কিন্তু বয়স্ক মানুষ যারা রয়েছেন, যাদের বাড়িতে মেড আসছে বাইরে থেকে, সে হয়তো বাসে ট্রেনে করে আসছে, সে হয়তো আরো 5টা বাড়ি কাজ করে আসছে, যখন বাড়িতে বয়স্ক লোকেরা রয়েছেন, বাড়িতে যখন মেড আসছে, তখন কিন্তু বয়স্ক লোকেদের ইমিডিয়েটলি মাস্ক পরে নেওয়া উচিত। যতক্ষণ মেড বাড়িতে থাকবে ততক্ষণ মাস্ক পরে থাকা উচিত। অবশ্যই অবশ্যই। কারণ এটা কি আমরা এখন ধরে নেবো যে এটা এয়ারবর্ন হয়ে গেছে, এটা কি আমি ধরে নিতে পারি? দেখুন, এয়ারবর্ন এই ব্যাপারটা প্রায় 2020 সময় ধরা ছিল যে এয়ারে কিছুক্ষণ পারসিস্ট করে, কিন্তু ভাইরাস যে অমিক্রনের কথাটা আমরা, এটা অনেকেই বলছেন যে জিহারে এখন মানুষের সর্দি কাশি হচ্ছে, তাহলে এটা এয়ারবর্ন হয়ে গেছে বলে ধরে নিতে হবে। মানে একটা ভাইরাসকে বাঁচতে গেলে অবশ্যই একটা তো হোস্ট লাগবে, সে জীবন্ত কাউকে লাগবে, তার বডিতে থাকবে। এবার সে যখন কথা বলছে, ভাইরাসটা বেরোচ্ছে তার মুখ দিয়ে, নাক দিয়ে সেট করছে, কিছুক্ষণ এনভায়রনমেন্টে থাকছে, সেই সময় যদি কেউ মাস্ক না পরে থাকে বা এমন মাস্ক পরলে হয়তো রুমাল পরে থাকলো, সে তার বডিতে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এরকমভাবে না যে সারাক্ষণ এয়ারে ঘুরে বেড়াচ্ছে তা নয়, একটা পার্টিকুলার টাইমে থাকে সে। তাই জন্য আমরা বলি সবসময় ওভার ক্রাউডিং যেটা আছে আমাকে সেটাকে অ্যাভয়েড করতে হবে। যে জনসমাগম বেশি, কার নাকি পজিটিভ আছে, কেউ হয়তো অ্যাসিমটোমেটিক, তার হয়তো পজিটিভ হয়ে গেছে, সে শেড করেই যাচ্ছে, তার থেকে বাঁচার জন্য আমার হচ্ছে মাস্কটা পরা। কারণ আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সব হচ্ছে, স্কুল কলেজটাকে বন্ধ করে রেখে এভরিথিং গোয়িং অন, মানে মেলাও হচ্ছে, পানশালাও খোলা রয়েছে, রেস্তোরাঁ খোলা রয়েছে, সব খোলা রয়েছে, খালি স্কুল কলেজটা বন্ধ হয়ে রয়েছে। কারণ শিক্ষাকে প্রচারিত করা যাবে না বা প্রসার ঘটানো যাবে না। এটা গেল পলিটিক্যাল দিক, আমি এই দিকটা যাব না। আমি যাব হচ্ছে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে। কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে, আমরা স্বাস্থ্যবিধি যদি না মানি তাহলে কিন্তু আমরা অসুস্থ হব, এবং আমাদের অসুস্থতার চাপটা কিন্তু হসপিটালে গিয়ে বর্তাবে। আজকে ডাক্তারবাবু নার্সরাও আক্রান্ত। এটা আমার মনে আছে যখন কোভিডের প্রথম ফেজে 2020-তে আপনারা প্রচুর কথা বলেছেন যে একটা সময় এমন আসবে যে সমস্ত সেগমেন্টে, সমস্ত ক্ষেত্রে এই রোগটা ছড়িয়ে পড়বে। আজকে ডাক্তারবাবুদের হয়েছে, পুলিশে হয়েছে, সর্বক্ষেত্রে এই রোগটা কিন্তু ছড়িয়ে পড়েছে। সেটা আমরা দেখতে পাচ্ছি। একটা হসপিটালে ধরুন 200-300 জন পজিটিভ হয়ে গেছে, কে কাজ করবে, সেটা একটা বড় ব্যাপার। তখন ওই সময়টা যখন ডিসেম্বরের শেষের দিকে যে এত রকমের বাইরে সমাগম ঢল হয়েছিল রেস্তোরাঁতে, তার এখন প্রভাবটা পড়ছে। এবার আমি কি বলবো, এখন তো কেস এমনিতে নাম্বার বাড়বে, অবশ্যই বাড়বে যত টেস্টিং হবে, কারণ সেই ভাইরাসটা এখনও যে এক্সপোজ হয়েছিল সেখানটা রয়েছে। এটা আমি এই যে এখন যেটা চলছে আংশিক লকডাউন, যেটা সিলেক্টিভলি, যেটা উইকে 2 দিন ধরে যেটা চলছে, তার সঙ্গে সঙ্গে এত ধরনের বাইরে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তার প্রভাবটা আমি অবশ্যই পাবো, আমরা পাবো। সেটা হচ্ছে আর হয়তো 10-15 দিন পরে আরও পাবো। আলটিমেটলি কিন্তু যেটা পজিটিভ রেজাল্ট, দেখুন কালকের থেকে মানে
গত বছর কালকের রেজাল্টটা কিন্তু অনেক ভালো এসেছিল, অনেকটা কমেছে। এবার আমরা আশা করছি হয়তো আরও কমে যাবে, এই করে করে একদম মানে নামবে। আমাদের এদেশে কিন্তু মাস্কটাকে একদম ম্যান্ডেটরি করে রাখতে হবে আগামী 2 বছর। সেটাই, যেমন এরকমভাবে আমরা বারবার যে লকডাউনে একদম পুরো দিয়েছি, রেস্ট্রিকশন করে দিই, তেমনি প্রত্যেকটা লোক এখন যেটা চলছে মাস্ক পরছে কি পরছে না সেইটাকে কঠোরভাবে করা উচিত। মাস্ক পরবেন, পরে বেরোবেন, সে শুধু মুখ নয় নাক পর্যন্ত ঢেকে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বীরভূম থেকে। আরেকটু আওয়াজটা বাড়বে। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি বীরভূম থেকে ফিরোজ বলছি। পীযূষ, হ্যালো। পীযূষ বলছেন বীরভূম থেকে, হ্যাঁ বলুন। আমি বলছি যে শ্বাসকষ্ট যেটা হচ্ছে, হ্যাঁ শ্বাসকষ্ট যেটা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে ওটা কিভাবে আর কি থামবে, কমবে? মানে এই যে এখন করোনাতে যে শ্বাসকষ্টটা হচ্ছে এটা থাকবে না চলে সেরে যাবে, এটাই প্রশ্ন আপনার? করোনাতে আদার্স ডিজিজের যে শ্বাসকষ্ট গুলো ওগুলো কি অ্যান্টিবায়োটিক বা আচ্ছা, অ্যান্টিবায়োটিকের কথা কিংবা রেসপিরেটরি ইনফেকশনের কথা কি দেওয়া যেতে পারে? বুঝেছি। এখন যেটা উনি বলছেন যে শ্বাসকষ্টটা আছে তার জন্য কি আমি অ্যান্টিবায়োটিক দেবো বা কীভাবে সেটাকে আমি ট্রিটমেন্ট করব। দেখুন শ্বাসকষ্ট এখন এই যে এখন যে স্ট্রেনটা চলছে সেটার জন্য কিন্তু অনেকটাই, যেহেতু এই ভাইরাসটা ওমিক্রনটা আমাদের গলার উপরের দিকে যে শ্বাস নিলে ওখানে গিয়ে বাসা বাঁধে, অতটা নিচে যায় না, যেটা আমরা ডেল্টায় দেখতে পেয়েছি যে ফুসফুসে গিয়ে অ্যাটাক করছে, এটা কিন্তু সেটা অ্যাটাকটা করছে না, হচ্ছে একদম উপরে গলার মধ্যে যে শ্বাসনিটা আছে ওইটুকু জায়গায়। সুতরাং এই জন্যেই ওমিক্রনটা বারবার বলা হচ্ছে ছোঁয়াচে, একজনের থেকে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে, যেহেতু এটা গলার মধ্যে আছে বলে সে ডেল্টার থেকে আরও বেশি ছোঁয়াচে এই জন্যে। আর যেটা কমপ্লিকেশনের দিক দিয়ে হচ্ছে অবশ্যই ডেল্টা হয়েছিল ফুসফুসের জন্য। এখন এই সময় যদি কোনো পেশেন্টের এরকমভাবে থাকে যে ফুসফুসের সংক্রমণ কোভিড থেকে অবশ্যই শ্বাসকষ্ট হচ্ছে, তার জন্য তো বাড়িতে বডি দরজা বারে বারে সেই অক্সিজেন দেওয়া 1 নম্বর, 2 নম্বর হচ্ছে নেবুলাইজেশন দেওয়া, ডাক্তারের হাসপাতালে ভর্তি করে তার ট্রিটমেন্ট, এইটুকু করলে ঠিক হয়ে যাবে। আর তার সঙ্গে দেখতে পাবেন হাঁপানি আর শ্বাসকষ্ট বা সিওপিডির রোগ আছে নাকি, সেই জন্য কিন্তু এই সময় এই শীতকালটা পড়েছে, যে কোনো সময় শীতকালে এই সমস্তগুলি আরও আগের থেকে এই শ্বাসকষ্ট বেড়ে যায়, তো তারও ট্রিটমেন্ট আর চিকিৎসা ঠিকঠাক করে করতে হবে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি কাংলা থেকে রাজকুমার ভট্টাচার্য বলছি। হ্যাঁ রাজকুমার বাবু বলুন, কি প্রশ্ন? ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। বলছি এই ধরুন গলায় ব্যথা আর অল্প পরিশ্রম করে হাঁপিয়ে যাচ্ছে, এগুলো কি করোনার কোনো লক্ষণ? অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, গলায় ব্যথা। গলায় ব্যথাটা কতদিন ধরে হচ্ছে সেটা একটু বলুন। গলায় ব্যথাটা 2-3 দিন হচ্ছে, মুখটা তেতো ভাব। মুখে তেতো ভাব, গলায় ব্যথা, শ্বাসকষ্ট হচ্ছে, একটু অল্প কাজ করলেই হাঁপিয়ে পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর কোনো প্রশ্ন আপনার? না ঠিক আছে। এটা কি করোনার লক্ষণ? আপনি টিভিতে শুনুন, ডক্টর সাহা বলছেন। ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন এই যে গলা ব্যথা, খুসখুসে, একটু শ্বাস প্রশ্বাসের প্রবলেম হচ্ছে, অবশ্যই এই সময়টা হতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি একটু কাজ করতে গিয়ে যে শ্বাসকষ্টটা হচ্ছে সেটা হার্টেরও লক্ষণ হতে পারে। আচ্ছা, সুতরাং আপনি ডাক্তারের পরামর্শ নিন, অবশ্যই যদি ডাক্তারবাবু যা বলবেন সেটা করুন, দরকার টেস্টিং করান বা হার্টের কোনো ইসিজি ইকোকার্ডিওগ্রাফি করান, সেগুলোই আপনার রেজাল্টে ঠিকই বেরিয়ে আসবে, আপনি কী সমস্যায় ভুগছেন সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট হবে। মানে এই সময় যদি কোনো শারীরিক সমস্যা দেখা দেয় তাহলে নেগলেক্ট করে না রেখে সঙ্গে সঙ্গে একটু চিকিৎসকের পরামর্শ নিন। আদৌ আপনার করোনা টেস্ট করতে হবে কি না সেটা চিকিৎসক নিজে বুঝবেন, আপনাকে দায়িত্ব নিয়ে করতে হবে না। আপনি খালি অসুস্থ যদি বোধ করেন তাহলে আপনি চিকিৎসকের শরণাপন্ন হন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের বক্তব্য। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো নমস্কার, আমি দমদম পার্ক কলকাতা থেকে পত্রালী কুন্ডু বলছি। পত্রালী দমদম পার্ক থেকে বলছেন, বলুন। হ্যাঁ বলছি, যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের যদি করোনা হয় তো তাদের জন্য কি কি প্রিপারেশন নেওয়া যেতে পারে, আর যারা বিলো 18 আছে তাদের যদি এই মুহূর্তে ওমিক্রনের কোনো অ্যাটাক হয় বা সিমটমস কি কি থাকতে পারে কিংবা কিভাবে সেটাকে মেজার করা যেতে পারে, এটাই আমি জানতে চাই। বিলো 18 বললেন? বিলো 18? হ্যাঁ বিলো 18 আর ডায়াবেটিক পেশেন্ট হলে, হ্যাঁ অ্যাবাভ 50। বুঝছি। ঠিক আছে। দেখুন ডায়াবেটিস পেশেন্ট অ্যাবভ 60 এদের যারা, তাদের তো একটু বয়স হচ্ছে 60 যাদের বয়স, তারা হচ্ছে তার সঙ্গে যদি কোমরবিড, ডায়াবেটিস একটা কোমরবিড কন্ডিশন, সুতরাং ডায়াবেটিসের পেশেন্ট এমনিতেই যদি হয় এই কোভিড, তার কমপ্লিকেশনটা বেশি থাকে তাদের ক্ষেত্রে।
তার জন্য আমরা বলি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া, যদি কোভিড হয় তার ওষুধ খাওয়া, তার সঙ্গে সুগার কন্ট্রোল ঠিকঠাক করে করা। কারণ সুগার যদি আমার ফাস্টিং বা পিপি সুগার যদি গন্ডগোল হয়ে থাকে তাহলে কমপ্লিকেশনটা বেড়ে যেতে পারে এই কোভিড-19-এ। সুতরাং অ্যাডিকুয়েট কন্ট্রোল অফ সুগার, তার সঙ্গে সঙ্গে এই যে সমস্যা যেগুলো হচ্ছে কোভিডের, সেগুলোকে কন্ট্রোল করতে হবে। আর বাচ্চা 18 বিলো 18 তো এখন ভ্যাকসিনেশনটা শুরু হয়েছে, তার সঙ্গে সঙ্গে অবশ্যই যারা বিলো 18 তারা তো একটু বাইরে বেরোবেই, কাজই করবে, তারা খেলবে, বাইরে বেরোবে, তাই জন্য একটু যতটা টাকা রেস্ট্রিকশনে রেখে দেওয়া, যখন বাইরে বেরোবে মাস্কটা পরা আর হাতে একটা স্যানিটাইজার দিয়ে দেওয়া। আর যখন এই যে আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি অনেক জায়গায় খেলছে, ক্রিকেট চলছে, ফুটবল খেলছে, সেই সময় কিন্তু মনে রাখতে হবে যখন খেলবে তখন মাস্কটা পরবে না, কিন্তু যখন লোক সমাগম হবে, কারোর সঙ্গে কথা বলবে, তখন কিন্তু যেন সে মাস্কটা পরে থাকে, তাহলে কিন্তু হচ্ছে এই সংক্রমণটা অনেকটা এড়ানো যাবে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন? নমস্কার। আমি শিবানী কান্ডার বলছি, ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার থেকে শিবানী, বলুন। বলছি যে যদি মানে এই সময় এই আবহে প্রেগনেন্ট মহিলারা কিভাবে সতর্ক থাকবেন? মানে এই আবহাওয়ায় প্রেগনেন্ট মহিলারা কিভাবে সতর্ক থাকবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। ডিউরিং প্রেগনেন্সি কি কি প্রিকশন নিতে হবে? আপনি সঙ্গে থাকুন, হ্যাঁ, আলোচনা করি আমরা। অবশ্যই হ্যাঁ, ঠিক। প্রেগনেন্সির সময় যেটা অবশ্যই বলা কথা, যা জেনারেল প্রোটোকল সেটাই মেনে চলতে হবে। আর সবথেকে অ্যাডিকুয়েট খাওয়া দাওয়া, নিউট্রিশনটা ঠিকঠাক করে খেতে হবে। কালকে যেমন একটা কিছুদিন আগে, যে 2-3 দিন আগে একটা আইসিএমআর গাইডলাইন্স দিয়েছে যে প্রেগনেন্সির সময় যদি ডেলিভারি কিছু হয় বা যদি অ্যাডিকুয়েট যদি সিজারে কিছু প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু যদি ডিলে হয়ে থাকে, কোনো দেখতে পাচ্ছি যে শিশু খারাপ হয়ে থাকে, তার ক্ষেত্রে কিন্তু কোভিড টেস্টিং না করেও কিন্তু যদি মনে হয় যে কোনো সিমটমস না থাকে, কোভিড টেস্টিং না করেও অ্যাডিকুয়েট ডেলিভারিটা করিয়ে দিয়ে আবার সিজারিয়ান সেকশন করে দিয়ে তারপরে আপনি করুন কোভিড টেস্টিংটা। এটা ম্যান্ডেটরি করে দিয়েছে রাস্টলিউশন, যেটা গাইডলাইন্সে যেটা এসছে। কিন্তু যদি কোনো সমস্যা থাকে প্রেগনেন্সিতে, এই সর্দি কাশি, অবশ্যই তৎক্ষণাৎ ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করতে হবে। আসলে এই একটা রোগ ডাক্তারবাবু এমন হয়ে গেছে, মানুষ যদি জানতে পারে করোনা হয়েছে, কেউ কাউকে ছোবে না আর কি, এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে। হ্যাঁ, মানে এইটা একটা মানে ব্যাড মেসেজ যাচ্ছে সোসাইটির কাছে। এইটাকে এড়ানোর জন্য আমরা বারবার বলছি, যদি কোনো বাড়িতে কোনো ইনফেক্টেড পেশেন্ট থাকে, কোভিড-19 পেশেন্ট, তাদেরকে আমরা সবসময় বলছি যে আপনি কোনো জায়গায় হাতটা রাখার আগে হাতটা ধুয়ে রাখুন। কারণ বাড়ির অন্য কেউ আছে, ধরুন সে ইনফেক্টেড হয়নি, তাকে কিন্তু তাকে কিন্তু এরকমভাবে বাঁচানো যায়। যে সে না হয় তার জন্য এগুলি করতে হবে, নিজে মাস্ক পরা, তার যে কেয়ার গিভার যে তাকেও মাস্ক পরতে হবে। আর যে মানে অকারণে কোনো জায়গায় টাচ করবে না, টাচ করার আগে পরিষ্কার করবে, হাতটা ধোবে, আর যদি টাচও করে ফেলে সেই জায়গাটা ধুয়ে ফেলতে হবে, পরিষ্কার করতে হবে সাবান জল দিয়ে। তাহলে কিন্তু ভাই এইভাবে কিন্তু অনেকভাবে দেখা গেছে, যদি এই টেকনিক যদি অ্যাপ্লাই করা যায় বাড়িতে, তাহলে কিন্তু একজনের থেকে আরেকজনের সংক্রমণটা, যেখানে আমি দেখতে পাচ্ছি ওমিক্রন একজনের থেকে খুব 6-7 গুণ বেড়ে যায় ডেল্টার থেকে, সেটা কমানো যাবে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? আচ্ছা আমি শুক্লা গাঙ্গুলি বলছি। হ্যাঁ, আমার ভাইজি 9 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ, প্রায় 9 মাস হবে ফেব্রুয়ারি 10 তারিখে। ওর না কালকে রাত্রি থেকে না, হ্যাঁ মানে গা হাত পা খুব করছে, মানে ব্যথা হচ্ছে আর কাশি হয়েছে। হ্যাঁ, সকালে গিয়ে বলে আর জ্বর, হ্যাঁ মাথা ব্যথা, খুব মাথা ব্যথা করছে, এসব হচ্ছে। হ্যাঁ, এখন আর 99 মতন জ্বর এসে গেছে। এখন কি করবে একটু বলবেন? 100 উঠেছিল। আচ্ছা, 100 উঠেছিল। হ্যাঁ, এখন গা হাত পা 100 হয়ে গেছিল জ্বর, আর কালকে রাত্রিবেলাতে খুব গা হাত পা ব্যথা করছিল। আচ্ছা, আমি একটা প্রশ্ন আপনাকে করব, সেটা হচ্ছে যে আপনার নিজেরও ঠান্ডা লেগেছে, আপনিও কি আপনার ভাইজির কন্ট্যাক্টে রয়েছেন? কারণ আপনার না, আমার ভাইটি জামশেদপুরে থাকে। আজকে দুপুরে আমার বৌদি ফোন করে বলছিল। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। এখন প্রেগনেন্সির সময় একদম শেষের দিকে যেটা এসছে, এই সময় জ্বর সর্দি কাশি এসছে, যে ডাক্তারবাবু আপনাকে ট্রিটমেন্ট করান, যে গাইনোকোলজিস্টকে দেখাচ্ছেন তাকে দেখান, দরকার অন্য কোনো জেনারেল ফিজিশিয়ান বা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারবাবুকে দেখিয়ে এই মুহূর্তে কী করতে হবে তাকে বলুন, সেই ডাক্তারবাবু আপনাকে ঠিকঠাক করে বলে দেবেন। আর তার সঙ্গে যদি টেস্টিং করার প্রয়োজন হয়, আমাদের দুটি টেস্টিং আছে, র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং আর পিসিআর টেস্টিং। সেই টেস্টিং করে তৎক্ষণাৎ রেজাল্টটা আপনি পেয়ে যাবেন 24 ঘন্টার মধ্যেই, সেই অনুযায়ী চিকিৎসা হবে। একদম, মানে ঘাবড়াবেন না, আতঙ্কিত হবেন না। মাকে বলুন যে মা এখন এই মুহূর্তে কনসিভ করেছেন, কারণ মা যদি আতঙ্কিত হন, সন্তানের কিন্তু স্ট্রেস পড়বে যে তার জঠরে রয়েছে। সুতরাং মা এখন একদম ঘাবড়াবেন না, যদি হয়েও থাকে তাতে কোনো ভয় নেই।
উনি সেরে যাবেন, সন্তানের উপরে কোনো কুপ্রভাব পড়বে না। মানে এটা এমন নয় যে তার ভেতরে ঢুকে তার মানে সন্তানের জিনের বিকৃতি ঘটাবে, এরকমটা কিন্তু এখনো পর্যন্ত কোনো মেডিকেল Report জার্নালে হয়নি। বেরোয়নি। তাই যদি কোনো প্রেগনেন্ট মহিলা করোনা পজিটিভ হয়েও যান, তিনি অহেতুক ঘাবড়াবেন না, মন ভালো রাখুন, প্রফুল্ল রাখুন, কারণ ডিউরিং প্রেগনেন্সি মনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মন ভালো রাখতে হবে। এবার আমি চলে আসি, প্রেগনেন্সি নিয়ে আমাদের হয়তো আগামী দিনে আলোচনা করতেও হতে পারে যে কি করে প্রেগনেন্ট মহিলারা মানে চলবেন এই মুহূর্তে। কিন্তু আমার যেটা মনে হয় ডাক্তারবাবু, ভীষণভাবে ম্যান্ডেটরি হচ্ছে মাস্ক এবং স্যানিটাইজার। হ্যাঁ, অবশ্যই মাস্ক অ্যান্ড স্যানিটাইজার। কারণ বারবার আমরা এক কথা বলে আসছি যে এই মাস্কটা একমাত্র কাবু করতে পারে এই ভাইরাসটাকে, যেটা কিন্তু এখনো পর্যন্ত ভ্যাকসিন কাবু করতে পারেনি। মানে একমাত্র এই মাস্ক যাকে এই ভাইরাস অতিক্রম করতে পারছে না, আর স্যানিটাইজার যে অ্যালকোহলটা, এতেই ও কাবু হয়ে জব্দ আর যাচ্ছে, কি। একদম জব্দ হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাই আমরা ভ্যাকসিন দিচ্ছি, তবু যারা ভ্যাকসিনেটেড, এখন পাবলিশ জার্নালই আছে যে বলাই হয়েছে যে ওমিক্রন এমন একটা নতুন ধরনের যে স্ট্রেনটা, সেটা যদি আগে কোনো ভ্যাকসিন নেওয়া থাকে তাদের ক্ষেত্রে ইনফেকশন করতে পারে। সেখানে যখন আমরা ভ্যাকসিন নিয়েছি এরকম তো কোথাও বলা ছিল না যে তুমি ভ্যাকসিন নিচ্ছ তোমার আর করোনা হবে সেটাই, না, সেটা আমরা এটা কোনোদিন কেউ বলিনি। বলেনি, কোনো কেউ ডাক্তারবাবু বলেনি, বলেনি। কেউ বলেনি। আপনারা কি বলেছেন যে আপনি ভ্যাকসিন নিয়েছেন, এটা আপনার ইমিউনিটি বাড়াবে, একদম। কিন্তু অ্যাটলিস্ট যদি আপনার করোনা পজিটিভ হন তাহলে ওই মানে ফ্যাটে মানে কি বলে কমপ্লিকেশন, এটাতে যাবে, কমপ্লিকেশন অনেক কম হবে। কম হবে। তাই কিন্তু জন্য করোনা হবে না এই শব্দটা কিন্তু খুব করোনা হবে না এই কথাটা শুনতে গেলে আমাদের একটাই মাথায় রাখতে হবে, মাস্কটা ঠিক করে পরতে হবে আর স্যানিটাইজার ইউজ করতে আর হবে। মাস্কটা আপনার মনে হয় সার্জিক্যাল 3 লেয়ার মাস্ক, 3 লেয়ার মাস্ক আর N95 মাস্ক, এখন বারবার করে বলছে যে 3 লেয়ার মাস্ক মিনিমাম, তা আর না N95 মাস্ক সব থেকে ভালো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? একটু জোরে। আমি লাবণী মারিক বলছিলাম বারুইপুর থেকে। নামটা আর একবার বলবে? লাবণী মারিক। লাবণী বলছো বারুইপুর থেকে, বলো। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। বলুন। বলো। বলছিলাম আমার 2 মাসের বেবি, আমি বাচ্চাকে কিভাবে প্রিপারেশন মানে ঠিকভাবে রাখবো সেই জন্য। আপনার কোনো সমস্যা হচ্ছে, মানে কোনো জ্বর সর্দি কাশি আছে? আমার আমার হাজবেন্ডের 1 সপ্তাহ আগে করোনা পজিটিভ এসেছিল, তো আমরা সেপারেট রুমে থাকি। তো আমার গলায় হালকা ব্যথা, মানে কাশি হচ্ছে, খুব খুব ভয়ে আছি স্যার, কি হবে? বাচ্চা ব্রেস্টফিড করছে? হ্যাঁ। ঠিক আছে। এখন এই সমস্ত ওনার হাজব্যান্ড পজিটিভ হয়েছে 7 দিন আগে, এখন ওনার যে কোনো সমস্যা থাকে আমরা বারবার বলি যদি কন্ট্যাক্ট এরকম থাকে, তার যদি সিমটমস হয় তাদের ক্ষেত্রে টেস্টিংটা করে নিতে হবে। মানে ওনার ক্ষেত্রে টেস্টিংটা ইমিডিয়েট, হ্যাঁ, করতে হবে। আর কি হয় যদি উনি যদি পজিটিভ হয়ে যান, সেজন্য আমরা বলি যদি খুব ছোট বাচ্চা হয় শুধুমাত্র ব্রেস্ট ফিডের সময় ওইটুকু সময় বাচ্চাকে সামনে আসতে হবে, বাদ বাকি সময় উনি আলাদানো থাকেন। এটাই হচ্ছে একটা এখনকার দিনের উনি যখন ব্রেস্ট ফিডিং করাবেন হ্যাঁ, বাচ্চাকে সেটাকে ওনার হাত পরিষ্কার করতে হবে, মুখে সব মাস্ক থাকতে হ্যাঁ, হবে। মুখে মাস্ক থাকতে হবে, সেই অনুযায়ী করে তারপরে উনি আবার আইসোলেট করে চলে যাবেন, কারণ ওইটাকে তো আটকানো যাবে না, কারণ বন্ডিং হবে। আর তার জন্য আমরা বলা হয় যে আপনি এখন যেটা হচ্ছে, যদি হাজব্যান্ড পজিটিভ হয়েছে, আপনার যদি কোনো সমস্যা থাকে কাশি, ইমিডিয়েটলি আপনি টেস্টিংটা করে নিন। টেস্ট আমি কিন্তু আজকে শুরুতে এই কথাটাই বলছিলাম ডক্টর সাহা, যে যাদের বাড়িতে ছোট বাচ্চা, যাদের বাড়িতে বয়স্ক মানুষ, তারা কিন্তু কোনো দোষ করেনি, তারা না, এই 2 মাসের বাচ্চাটা কিন্তু বাড়ির থেকে বেরোয়নি। এক্ষেত্রে সেই বাড়িতে যারা বাইরে বেরোচ্ছেন, হতেই পারে প্রয়োজনে, কাজের প্রয়োজনে আপনাকে বেরোতেই হবে, ট্রেনে করে অফিস যেতেই হবে, আপনাকে বাজার যেতেই হবে, কিন্তু আপনি বাড়ি ফিরে প্রপার প্রিকশন নেবেন, রাস্তায় যখন বেরোচ্ছেন তখন প্রপার প্রিকশন নেবেন, তাহলে কিন্তু আপনার হাত ধরে এই বাবা সুস্থ হয়ে যাবেন, মা সুস্থ হয়ে যাবে, কিন্তু ছোট বাচ্চাটা যথেষ্ট ভুগবে। তো এটা তো কাঙ্ক্ষিত নয়। তাই যারা বেরোচ্ছেন বাড়ি থেকে, প্লিজ বাড়ি এসে স্প্রে করুন, মানে অ্যাটলিস্ট আমাদের অফিসে কি হয় ডক্টর শাহ দেখেছেন, রীতিমতো ভিজিয়ে দেওয়া হয়, হয়তো একটু কেউ কেউ আপত্তি করেন শীতকালে, কিন্তু ওটা ছাড়া উপায় নেই। তো ওইভাবে বাড়িতে ফিরেও নিজেকে স্যানিটাইজ করুন, একটা স্প্রে রেখে দিন, পুরো এমনভাবে স্যানিটাইজ করুন যে আপনার পায়ে, জুতো থেকে বা ব্যাগপত্র যা নিয়ে বেরিয়েছেন সবটা একেবারে স্যানিটাইজড হয়ে যাক। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, তুমি বলছি? একটু জোরে বলবেন। আচ্ছা, ঠিক আছে। আমার বয়স 70 বছর। হ্যাঁ, আপনার নাম কি, কোথা থেকে ফোন করেছেন? আমার নাম অর্চনা বিশ্বাস, বেলডাঙ্গা। বেলডাঙ্গা থেকে অর্চনাদি ফোন করেছেন, 70 বছর বয়স, কি হয়েছে? হ্যাঁ, আমার সাধারণ যেমন ঠান্ডা লেগেছিল, ঠিক আছে, গলা খুসখুস করছিল, চোখে একটু কাশি ছিল কাটবে, তা আজকে গলাটা বসে গেছে, কি করা যাবে এখন? ভয় লাগছে। গলা বসে গেছে?
হ্যাঁ আপনি কি ভ্যাকসিন নিয়েছিলেন আগে দুটো? হ্যাঁ আগে 2টি ভ্যাকসিন হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এখন এই মুহূর্তে আবার গলা বসে গেছে, এটা অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ নিন। এটা হতে পারে নর্মাল সর্দি কাশি। আর এখন যেহেতু প্যান্ডেমিক চলছে, তারপর নতুন একটা স্ট্রেন এসছে, ডাক্তারবাবু পরামর্শ নিয়ে যদি টেস্টিংটা করে নিতে পারেন করিয়ে নেবেন, সেই অনুযায়ী আপনার চিকিৎসা হবে। মানে ভয় পাবেন না? না, ভয় পাওয়ার কোনো এখানে ব্যাপার নেই। একদমই তাই। টেস্টটা করা থাকলে কি হলো, আপনি কনফার্ম থাকেন। আমারই কদিন আগে হলো, আমার প্রচণ্ড ঠান্ডা লাগলো, হাঁচি, সর্দি, কাশি। আমি ভেবেছিলাম যে এবারে আমার ডেফিনিট, তাই আমি অফিস থেকে একদিন বাড়ি চলেও গেলাম, গিয়ে আমি আরটিপিসিআরই করিয়েছি ডাইরেক্ট, কারণ র্যাপিডে যদি নেগেটিভ বের আমাকে আরটিপিসিআরই করতে হতো। তো আমার নেগেটিভ এসছে, মানে পজিটিভ হয়নি। তো যার ফলে আমি, কারণ আমাকে ভিড়ের মধ্যে আসতে হচ্ছে, আমি একটা জায়গায় আসছি যেখানে আমার সংস্পর্শে বহু মানুষ আসছে, তো সেক্ষেত্রে এটা আমার দায়বদ্ধতায় যে আমি যাতে পজিটিভ হলে আমি বাড়িতে থেকে যেতাম। তো এবারে কী হয়েছে, এবার আমি কিন্তু মনের ভয়টা নেই যে না আমার থ্রু দিয়ে কারোর হবে না, কিন্তু আমার যেহেতু ঠান্ডা লেগেছে আমি প্রিকশনটা নিয়ে চলছি যে আর যাতে আমাকে কোনো ভাইরাস অ্যাটাক না করে, এইটা ভীষণ ইম্পর্টেন্ট। এটি ইম্পর্টেন্ট। এখন এটা আমার দায়বদ্ধতা। কেন বলছি, ধরুন সর্দি কাশি হলো, সে জানে হয়তো আমার অনেক সমস্যাই আছে, কোভিডের প্রবলেমগুলি আছে, সে করছে না, কিন্তু তার সেরেও গেল, বাড়িতে চুপচাপ বাড়িতে বসে থাকুক। এবার এই ব্যাপারটা কি করলো না, সে একসময় হয়তো ডেল্টা থেকে গেল, শুরু হয়ে গেল সমস্যাগুলো, শ্বাসকষ্ট, তখন তো স্যার টেস্টিং করার সময় আরও 1 দিন 2 দিন পেরিয়ে যাবে টাইম, রিপোর্টও আসছে না ঠিক করে, ডাক্তারবাবু চিকিৎসা করা শুরু করতে পারছেন না, এই জন্য আমার টাইম ল্যাপসটা কি আমার টাইমটাই নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমরা বলছি এই সময় যদি এরকম সমস্যা শুরু হয়, টেস্টিংটাকে করিয়ে নিন। পজিটিভ হলে, যেটা নতুন গাইডলাইনে হোম আইসোলেশন যেটা 7 দিন, সেটা আপনি থাকুন। নেগেটিভ হলে তো ওই ওষুধে যেটা দেওয়া হচ্ছে, নর্মাল যেটা ফ্লু, নর্মালি কমে যাবে, এই ওষুধেই কমে যাবে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি দিলীপ দাস ঝাড়গ্রাম থেকে বলছি। আর একটু জোরভাবে আওয়াজটা শুনতে আমাদের অসুবিধা হচ্ছে। দিলীপ দাস? দিলীপ দাস ঝাড়গ্রাম থেকে বলছি, আমার বয়স 67। আচ্ছা, বলুন। আমার একটা প্রবলেম হচ্ছে, আমার গত এপ্রিলে 2021 সালে 2টো ভ্যাকসিন নেওয়ার পর আমার করোনা হয়েছিল, আবার এখন এই রিসেন্ট আক্রান্ত হয়ে পজিটিভ হয়েছে। আবার পজিটিভ হয়েছেন? হ্যাঁ, আবার এই 3 দিন হলো আমার পজিটিভ হয়েছে। এখন বলছে এটা তো মাইল্ড হয়েছে, আমার খুব একটা অসুবিধা হচ্ছে না, কাশি, কফ, সামান্য জ্বর হয়েছিল, জ্বরটা ছেড়ে গেছে, কিন্তু পজিটিভ আছে। এটা কতদিন থাকবে এবং আবার আমার থার্ড ডোজটা নিতে পারবো কিনা, এটা ব্যাপারে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছি। ঠিক আছে, এখন শুনতে থাকুন। যেটা ব্যাপারটা হচ্ছে, এই যে এখন যে স্ট্রেনটা চলছে, সেটাকে বলা হয় 4 থেকে 5 দিন থাকছে, তাই জন্যই আইসোলেশন, হোম আইসোলেশন 7 দিন বলা হয়েছে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আপনি সেরে যান, তার মোটামুটি 3 মাস পরে আপনি বুস্টার ডোজ নিতে পারবেন। বুস্টার ডোজটা অবশ্যই নিয়ে নেবেন। বুস্টার ডোজ মনে রাখতে হবে, যে কোনো ইনফেকশনের বুস্টার ডোজ নিলে একটা বডিতে মেমোরি সেল তৈরি হয়, সেই মেমোরি সেল পরবর্তীতে যদি আপনার বডিতে ভাইরাসটা ঢোকেও, সে তাড়াতাড়ি রেকগনাইজ করতে পারবে, 1 নম্বর। 2 নম্বর, অনেকটা আগে যদি পরবর্তীকালে যদি পুনরায় ভাইরাস ইনফেকশন হয়, অনেকটাই তাকে মেরে ফেলবে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু একটি ব্যাপার, যদি হয়েও থাকে পরবর্তীকালে ইন ফিউচার, অনেকটি কমপ্লিকেশনটা কম হবে। এই জন্য আমরা বলি বুস্টার ডোজটা আপনি নিয়ে নেবেন। মানে বুস্টার ডোজ চালু হচ্ছে এবং সেটা যেটা দরকার হলে আপনি নিয়ে নেবেন সেটা। একদম। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি অশোকনগর থেকে বলছি, বিপ্লব চক্রবর্তী। বলুন। হ্যাঁ, আমি অশোকনগর থেকে বিপ্লব চক্রবর্তী বিপ্লব বাবু, বলুন। আচ্ছা, বলছি আমি না, মানে আমার করোনার এই যে আপনার ইনজেকশন গুলো, এগুলো নেওয়া হয়নি, যেহেতু আমার হার্টের প্রবলেম আছে, তার জন্য আমি নেইনি। কিন্তু যেহেতু হার্টের প্রবলেম আছে, তার জন্য কি কোনো প্রবলেম হবে? আমি দেইনি বলে এখন পর্যন্ত। না, আপনার হার্টের প্রবলেম আছে বলে আপনি ভ্যাকসিন নেননি, এটা কি কোনো ডাক্তারবাবু সাজেস্ট করেছেন যে আপনি নেবেন না? না, এটা আমি জিজ্ঞেস করছি তার জন্য, কারণ আমার অলরেডি আমি ভাবছি আগামীকালকে নিতে যাব, তাই আমি জিজ্ঞেস করছি যে তাতে আমার কোনো প্রবলেম হবে না তো কিছু? না, যেটা ব্যাপারটা আপনার হার্টের রোগ আছে, সুতরাং আপনি নিয়ে নিন, আপনার কোমোবিডিটি আছে, তো তাই জন্য আমরা বলছি যে ভ্যাকসিনটা যত তাড়াতাড়ি পারেন আপনি নিয়ে নিন। ভ্যাকসিনটা না নেওয়ার একটা শর্ত, সেটা হচ্ছে যদি কোনো জ্বর, সর্দি, কাশি থাকে, তাহলে আপনি নিতে পারবেন না। বাদবাকি সময় আপনি, যেহেতু আপনার হার্টের রোগ, ইমিডিয়েটলি কালকে আপনি ফার্স্ট ডোজটা নিয়ে নিন, যদি আপনি আগে থেকে না নিয়ে থাকেন। আবার তারপরে অ্যাকর্ডিং টু দ্য কোভিশিল্ড কি বলুন, হ্যাঁ, কোভ্যাক্সিন আর কোভিশিল্ড অনুযায়ী সেকেন্ড ডোজ আপনাকে দিয়ে দেওয়া হবে। মানে আমার একটা জিনিস, সেটা প্রশ্ন ডাক্তারবাবু আপনার কাছে, এই মুহূর্তে আমি আশা রেখেছিলাম যে পশ্চিমবঙ্গের প্রায় 90% লোকের অন্তত একটা ডোজ নেওয়া হয়ে গেছে,
তার মানে উনি কি ওই 10%-এর মধ্যে পড়ছেন নাকি না এরকম লোকের সংখ্যা অনেক বেশি? সেটাই হচ্ছে মোটামুটি 80 to 90% তো এখন ফার্স্ট ডোজ পেয়েও গেছে, আর মোর দ্যান 65% ধরুন সেকেন্ড ডোজও পেয়ে গেছে। কারণ এই সময়টা যদি না নিয়ে থাকে তাহলে কিন্তু এটা নিজস্ব ব্যাপার, অসচেতনতা ব্যাপারটা। বা আপনার হার্টের রোগ হচ্ছে যাই হোক না কেন, ভ্যাকসিনটা এখন নিয়ে রাখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। একদম। সরকার যখন চেষ্টা করছে ইমিউনিটি একটা চেন তৈরি করতে, একটা ভাইরাসটাকে মারার একটা চেন তৈরি করতে, কারণ ভাইরাস তো লাইভ শরীর খোঁজে, আপনি শুরুতে বললেন অবশ্যই একটা লাইভ ব্যাপার খোঁজে যেখানে সে বেঁচে থাকতে পারবে। তো সে যদি একটার পর একটা শরীরে যায়, গিয়ে দেখে যে এখানে প্রত্যেকটা ইমিউনিটি রয়েছে, আলটিমেটলি কিন্তু পাওয়ার লেস হয়ে সে কিন্তু আর নিজেকে স্প্রেড করাতে পারবে না। বাট আপনি যদি তার মধ্যে ভ্যাকসিন না নিয়ে থাকেন তাহলে আপনার শরীরে গিয়ে সে বেশ সুন্দর করে জমিয়ে বসতে পারবে। তো তাকে চেয়ারটা আমরা দেবো না, এটা হচ্ছে আমাদের মোদ্দা কথা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি মালদা থেকে বলছি, সুমনা বিশ্বাস। সুমনা বলুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, ডক্টর বাবু নমস্কার। হ্যালো, বলুন, আপনার কথা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মা 80 ইয়ার্স, তো মা কোনো ভ্যাকসিন নেয়নি মা। তো আমার মা অ্যালার্জি আছে, তো এই 20 দিন আগে প্রায় অ্যালার্জি হয়ে গেছে। অ্যালার্জিতে প্রচন্ড জল এসেছিল, 103, 3.5 জল এসেছিল। তো উনি কি নিতে পারবেন? মানে ভ্যাকসিনটা, অনেকগুলো ওষুধ খায় কিন্তু আমার মা অ্যাপেলোর পেশেন্ট, চেন্নাই অ্যাপেলো। না, ওষুধ কেন খান? উনি পেশেন্ট তো নিশ্চয়ই কোনো রোগের জন্য পেশেন্ট। কি কি রোগ আছে মায়ের? আমি বলে দিচ্ছি, ওনার হাই প্রেশার আছে, সুগার আছে, কোলেস্টেরল আছে, আর নার্ভের আছে। আর এই কিছুদিন আগে, আমি 4 মাস আগে অ্যাপেলো নিয়ে গেছিলাম, এই পিছনে ওই যে মাইগ্রেন তো আর্থ্রাইটিস আছে, তো ওটাকে এমআরআই করা হয়েছে, ধরা পড়েছে প্রচন্ড ব্যথা। 19 দিন পর আমি টিকিটে কোন রকম করে আমি নিয়ে, যাই হোক। তো আমি, ওনার কোলেস্টেরল আছে না, তো একটু। আপনার মা ভ্যাকসিন নেননি, 80 বছর বয়স, আপনি এখন একটা সুযোগ পেয়েছেন মাকে ভ্যাকসিন দেওয়াটা ঠিক হবে কিনা, এটাই তো প্রশ্ন। একটু যদি, হ্যাঁ নিশ্চয়ই আলোচনা করছি। ওষুধ কি কি খান বলুন তো? ওষুধ কি কি খান বলার দরকার নেই। আপনার মায়ের একটা অ্যালার্জির সমস্যা আছে, ওনার মায়ের যার অনেক কোমরবিলিটি আছে, তার সঙ্গে অ্যালার্জির সমস্যা আছে। ওষুধ খেয়েছেন, কিছুদিন আগে জ্বর সর্দি কাশি হয়েছিল। দেন আমরা বলছি এই যে জ্বর সর্দি কাশি হয়েছিল, তাই জন্য এখন এই মুহূর্তে ভ্যাকসিনটা না নিয়ে নেওয়া ভালো। 15 দিন ওয়েট করুন। এখন এই সময় ভ্যাকসিন নেওয়ার সময় ভ্যাকসিনের কার্যকারিতা অনেকটা নষ্ট হয়ে যায়, তাই জন্যই 15 থেকে ওনার মায়ের অ্যালার্জি থেকে জ্বর এসেছিল। অ্যালার্জি জ্বরটা একটা এসেছিল, জ্বর সর্দি কাশি একটা হয়েছিল। এই যদি জ্বর সর্দি কাশি হয় সেক্ষেত্রে আমরা বলবো একটু 15 দিন ওয়েট করুন, 15 দিন পরে আপনি ভ্যাকসিনটা নিয়ে নিন, ব্যাস। তাহলে সেটা আমার অনেকটাই বডিতে ইমিউনিটি দেবে এগেনস্ট কোভিড-19। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাডাম, ডাক্তারবাবুকেও নমস্কার। আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম, অর্ণব দাস। বলুন। তো ম্যাডাম, ডাক্তারবাবু আমার একটা বিষয় জানার ছিল যে একবার কোভিড-19 হয়ে ভালো হয়ে যাওয়ার পরে পুনরায় কতদিন পরে আবার ইনফেক্টেড হওয়ার চান্স থাকে, এটা একটা আমার প্রশ্ন ছিল। কারণ আমি 2021 সালে সেপ্টেম্বর মাসে পজিটিভ হয়েছিলাম, তো তারপরে 3 মাস হয়ে গেছে। আমি জানতে চাইছি কতদিন পরে আবার অ্যান্টিবডি যেহেতু থাকে, শুনেছি কোভিড একবার হয়ে গিয়ে সুস্থ হয়ে গেলে সেটা তার কার্যকারিতাটা কতদিন পর্যন্ত শরীরের ভিতরে থাকে, আমি ওইটাই জানতে চাইছিলাম আর কি। যে কোনো এই যে একবার যদি আপনি ইনফেকশন কোনো হয়ে থাকে, এখন এটার ব্যাপারটা হচ্ছে দ্বিমত আছে। কেউ কেউ বলছে 3 মাস, কেউ কেউ বলছে 6 মাস, আবার কেউ কেউ বলছে নাও থাকতে পারে। আমার একটা নতুন ভাইরাস, নতুন স্ট্রেন যদি চলে আসে, সেক্ষেত্রে পুরনো স্ট্রেনের এগেনস্টে অনেকটা কার্যকারিতা নাও থাকতে পারে। তাই জন্য আমরা বলি যে যদি এরকম মনে হয় আপনার একবার টাইমে হয়ে গেছে, অবশ্যই যে ভ্যাকসিনেশনটা দেওয়া আছে সেটা ওয়েট করুন। ভ্যাকসিনেশন যেমন থাকে 28 দিন বা 1 মাস বা 2 মাস পরে আপনি নিতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে এই যে যেসব WHO যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে বলা হচ্ছে, সেগুলো ঠিকঠাক করে মেনে চলতে হবে আপনাকে। একবার হয়ে গেছে বলে সেকেন্ড টাইম হবে না তেমন নয়, কিন্তু একটাই সুবিধা, হ্যাঁ আপনার বডিতে অ্যান্টিবডি লেভেলটা খুব বেশি থাকে একবার হয়ে গেলে, কিন্তু তার কতদিন পর্যন্ত বেশি থাকতে পারে সেটাও পর্যন্ত কিন্তু এখনও রিসার্চ চলছে। কারো কেউ কেউ বলছে 3 মাস, কেউ কেউ বলছে 6 মাস, কেউ কেউ বলছে 4 মাস। সুতরাং এই সময় পিরিয়ডে কিন্তু আপনাকে সমস্ত স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। আবার এমনও হতে পারে যদি ভেরিয়েন্ট চেঞ্জ হয়ে যায় তাহলে এক্ষুনি নাও হতে পারে আবার। একদম। তো যাই হোক, আপনাদের অনুষ্ঠান চলছে, আলোচনা চলছে। এবারে আমি চলে আসি কোভিড প্রোটোকল, যেটা আমাদের
2020 সাল থেকে ডাক্তারবাবুরাও বলতে শুরু করেছেন, আমরাও মানে গণমাধ্যমের মানুষজন প্রতিনিধি যারা তারা তো বলছি, আমি প্রায় প্রত্যেকটা এপিসোডেই বলছি, তারপরেও এবার এই করোনা সতর্কতা অনুষ্ঠান থেকে আরেকবার বলতে হবে যে করণীয়টা কি কি প্রোটোকল আমাদের মানতে হবে, নাম্বার 1 নাম্বার 2 করে। কারণ আমরা বারবারই বলছি যে ঠিকঠাক করে মাস্কটা পরতে হবে। আগে বলতাম যে মাস্ক পরুন, এখন ঠিকঠাক করে মাস্কটা পরুন। আমি আসছি, আলোচনা একটু ফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নমস্কার। হ্যালো। হ্যাঁ, আমার নাম হচ্ছে অর্ঘ্যপ্রভু পাল, বলছিলাম বাগুইআটির থেকে। বলো। হ্যাঁ, আমার মায়ের বয়স এখন 42। এবার আমার মা একটা টিচার, মাকে মানে রোজই ধরুন মানে বেরোতে হচ্ছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু সিমটমস দেখতে পাচ্ছি, যেমন মানে জ্বর লাগা বা একটু মানে গায়ে হাত পায়ে ব্যথা করছে, হ্যাঁ, শরীরটা ঠিক মানে ভালো লাগছে না। তো এখন কি কোভিড টেস্ট করে নেওয়া উচিত? আর কি কি মানে প্রিকশনস নেবে এখন, যেহেতু ওনাকে রোজই মানে বাইরে বেরোতে হচ্ছে, এগুলো যদি ডাক্তারবাবু মানে দেন তাহলে খুব ভালো হয়। তোমার মার এই সিমটমস গুলো কতদিন ধরে তোমরা লক্ষ্য করছো? এটা আমরা লক্ষ্য করছি জাস্ট 2-3 দিন হয়েছে। মা কি নিজেকে তোমাদের থেকে দূরে সরিয়েছে নাকি না একসাথে খাওয়া দাওয়া একসাথে শোয়া রয়েছে? না, আমরা চেষ্টা করছি, পুরোটা হয়তো সম্ভব হচ্ছে না, বাট আমরা চেষ্টা করছি আইসোলেশন করে থাকার। এখন যে নতুন স্ট্রেনটা চলছে তাতে অতটা বেশি জ্বর আসছে না, ওই গা ম্যাচ ম্যাচ করছে, খুসখুস কাশি হচ্ছে। সুতরাং আমরা বলবো যে এই সময় যদি এরকম সমস্যাগুলি হয়ে থাকে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে টেস্টগুলি করান। আর যদি কোনো টেস্টে পজিটিভ হয় অবভিয়াসলি পেশেন্টকে আইসোলেট করে আলাদা করে রেখে দিন। আর অন্যান্য বাড়ির সদস্যদের প্রতি বক্তব্যটা হচ্ছে যদি কোনো অন্যান্য সদস্যদের কোনো সমস্যা হয় তারাই তারা করতে পারবে 1 নম্বর। আর যদি 60 বছরের উপরে হয় যদি কোনো থাকে তারা কিন্তু টেস্ট করতে পারবে। নতুন যে গাইডলাইন্স অনুযায়ী যেটা এসছে যে ল্যাবরেটরি কনফার্ম কেসের যারা আছে তাদের বয়স যদি 60 বছরের বেশি থাকে বা কোমরবিলিটি থাকে তারাই টেস্ট করতে হবে। আর যদি সমস্যা হয়ে থাকে অন্য লোকেদের তারাই টেস্ট করবেন। সুতরাং ট্রিটমেন্টটা আর তার সঙ্গে ইনভেস্টিগেশন তাড়াতাড়ি করিয়ে নিন। মানে এখন আর একটা ব্যাপার হচ্ছে, এটাও একটা দায়িত্ব, নৈতিক দায়িত্ব আমাদের, যখনই এরকম সর্দি কাশি গা ম্যাজ হবে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ তিনি সাজেস্ট করবেন আপনার টেস্ট করতে হবে নাকি না আপনি নিজেকে একটু সরিয়ে রাখলেই সুস্থ হয়ে যাবেন। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। নাম? সিরাজিৎ মজুমদার। কি হয়েছে? ছেলের অ্যাকচুয়ালি এর আগে মানে বিশেষ সমস্যা আছে আর কি, অ্যালার্জির সমস্যা আছে, ডাস্ট অ্যালার্জি, স্মোক অ্যালার্জি। ছেলের বয়স কত? ছেলের বয়স 17 প্লাস, 17 বছর প্লাস। তো আইজি লেভেলটা একটু কিন্তু অনেকটা বেশি। আমি কলকাতা ট্রিটমেন্ট করিয়েছিলাম ডাক্তার সৌরভ দাসের ওখানে, কিন্তু এখন ওই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাচ্ছি, আইজি লেভেলটা কিন্তু অনেকটা হাই। মানে এই ক্ষেত্রে টিকা নেওয়া যাবে কিনা এটা ঠিক বোঝা যাচ্ছে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে ওনার অ্যালার্জি আছে, ওর অ্যালার্জি ট্রিটমেন্ট চলছে। আমরা বলি যে টিকাটা যেটা নেবেন সেই টিকার যদি ইনগ্রেডিয়েন্টসে যদি কোনো কিছুতে অ্যালার্জি থাকে তাহলে সে নিতে পারবে না। কারণ একটা টেস্টিং হয় যে একটা অ্যালার্জি প্রোফাইল টেস্টিং হয়, সেই অ্যালার্জি প্রোফাইল টেস্টিংয়ে অনেকগুলি মানে জিনিসের এগেনস্টে অ্যালার্জি টেস্টিং করেন। যদি সেটা আপনি করতে পারেন সব থেকে ভালো, একটু ব্যয় সাপেক্ষ, তাহলে আপনি বুঝতে পারবেন এই খাবার বা এই ওষুধে বা এই জিনিসে ওর অ্যালার্জি আছে, সেটাও করে নিন। আর এই সাধারণত এই সমস্ত যদি ও যদি অ্যালার্জির কোনো রোজিন ওষুধ খেয়ে থাকে তাহলে ভ্যাকসিনেশনটা দেওয়া যেতে পারে, কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? একটু জোরে। তনুশ্রীদি নমস্কার, ডাক্তারবাবুকে আমার নমস্কার। আমি তনুশ্রী বলছিলাম ভাইজ্যাক থেকে। বলো। অ্যাকচুয়ালি ডাক্তারবাবুর কাছে আমার একটা জানার ছিল, আমার না একটা অ্যালার্জিক টেন্ডেন্সি আছে, মাঝে মধ্যেই হঠাৎ করে 20-25টা করে হাঁচি হয়। তো 2-3 দিন আগে দেখছি আমার রাত্রেবেলা এরকম অচানক 20-25টা হাঁচি হলো, তারপরের থেকেই না আমার গলাটা বসে গেল এবং ভীষণ কাশি হচ্ছে। আর আমি অলরেডি 2টো ডাবল ভ্যাকসিনেটেড। তো এখন একটু ভয় লাগছে কি আমি কোনো টেস্ট করাবো কিনা বা উচিত কি, ডাক্তারবাবু যদি পরামর্শ দেন খুব ভালো হয়। দেখুন, এই সময় হাঁচি হয়েছে, কাশি হচ্ছে, সুতরাং ওটা অ্যালার্জির থেকে কাশি হচ্ছে না কোনো ভাইরাস ঢুকেছে সেটা কিন্তু এখন, আর নর্মাল কোনো কাফ অ্যান্ড কোল্ড ভাইরাস যেটা প্রতিনিয়ত এই সময়টা করে সেটা কিন্তু আমাদের এখন বোঝার উপায় নেই। অবশ্যই আপনি ডাক্তারবাবুকে দেখিয়ে টেস্টিংটা করে নিতে পারেন, কোভিড-19-এর যেটা টেস্টিংটা করে নিন, সেই অনুযায়ী আপনার চিকিৎসা শুরু হবে।
আচ্ছা, আমরা একটু কোভিড প্রোটোকলের আলোচনাতে ছিলাম। হ্যাঁ, এই তবে মধ্যে তার যেটা আগে বলছিলাম। আবার টেলিফোনে বন্ধু চলে হ্যাঁ। এসেছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, বলছি খুব আস্তে হচ্ছে। হ্যাঁ, কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি, পূর্ব মেদিনীপুর দেবাশিস বেড়া বলছি। আচ্ছা, বলুন। হ্যাঁ, বলছি দেবাশিস বেড়া বলছি। হ্যাঁ, দেবাশিস বাবু বলুন। হ্যাঁ, আচ্ছা, আমি আমার হার্টের পেশেন্ট, ঠিক আছে? হার্টের পেশেন্ট? হ্যাঁ, হার্টের পেশেন্ট। আমি হচ্ছে একটা করোনা আমার ভ্যাকসিন নিয়েছি। আমার কি ডাবল ডোজ নিতে হবে? আপনি একটা ডোজ হ্যাঁ, নিয়েছেন? প্রথম ডোজটা নিয়েছি, প্রথম ভ্যাকসিনটা নিয়েছি। হ্যাঁ, তো আপনি কতদিন আগে নিয়েছেন প্রথম ভ্যাকসিন? কি নিয়েছেন, কোভিশিল্ড না কোভ্যাক্সিন? হ্যাঁ, ওটা যে কোভিড হ্যাঁ, কোভিশিল্ড কোভিড এক মাস আগে মানে নভেম্বরে দিয়েছে। নভেম্বরে কোভিশিল্ড নিয়েছেন? ওই যেরকম ভাবে কোভিশিল্ড হলে তার যে সেকেন্ড ডোজটা 84 ডেজের মধ্যে ওইটা নিতে হয়, সেটা নেবেন। আর যদি কোভ্যাক্সিন নিতে থাকেন তাহলে 28 দিন নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই, সেকেন্ড ডোজটা নিয়ে নেবেন। মানে 2 মাস 10-12 দিন বা 20 দিন পরে? হ্যাঁ, 2 মাস 20 দিন পরে নিয়ে নিতে পারবেন কোভিশিল্ড নিলে। নভেম্বরে নিয়েছেন, 2 মাস 20 দিন পরে আপনি সেকেন্ড ডোজ নেবেন, তারপরে আবার বুস্টার যখন বলা হবে তখন বুস্টার নিয়ে নেবেন। তখন হবে প্রিকশন ডোজ বা বুস্টার ডোজ। এই টিকার কি ভূমিকা রয়েছে? কেননা এখন একটা দুটো মত আমরা পাচ্ছি। এক দল বলছেন টিকা নিন, আর এক দল বলছেন অহেতুক টিকা নেবেন কেন। না না, একটু এই জায়গাটা যদি আলোকপাত করেন। ভ্যাকসিনেশনটা খুব ইম্পর্ট্যান্ট। যেটা নতুন যে রিসার্চগুলি যেগুলি চলছে সেখানে বলাই হয়েছে যে চেঞ্জগুলি হচ্ছে নতুন নতুন মিউটেশনের স্পাইক প্রোটিনে, এখন অতটা বেশি মিউটেশন হচ্ছে না যে আগের ভ্যাকসিন নতুন যে স্ট্রেনটা আছে সেটাকে আর আটকাতে পারবে না, কিছুটা হলেও প্রোটেকশন দেবে। তাই জন্য WHO বলুন, CDC সবাই কিন্তু বলছে যে না, ভ্যাকসিনেশন মাস্ট। ভ্যাকসিনেশন নিলে আপনার কমপ্লিকেশন এখনও মধ্যে স্টিল নাও কমপ্লিকেশনটা অনেকটাই কমবে। এবার যদি এরকম দেখতে পাওয়া যায় যেটা যে আমার ইনফ্লুয়েঞ্জা যেটা প্রবলেমটা হয়, বছর বছর ওর স্ট্রেন চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আগের বছর আপনি যে ভ্যাকসিনটা দিয়েছেন পরের বছর সেই ভ্যাকসিনটা কাজে লাগবে না। ওটা ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে। এটা ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি যে ওটা নিয়েছেন পরের বছর এটা হবে, আবার তারপর বছর এটা হবে, তা নয়। নতুন স্ট্রেন চেঞ্জ হতে পারে, কিন্তু এমন কিছু চেঞ্জ হচ্ছে না ওর মিউটেশনে যে তার জন্য আগের ভ্যাকসিনটা কাজ করবে না। তবে হ্যাঁ, নিউ অনেক আপকামিং অনেক ভ্যাকসিন আসছে বাজারে, তারা কিন্তু অনেক প্রমিসিং রেজাল্ট দেখাচ্ছে যে নতুন ওরাও বলছে নতুন স্ট্রেন এগেনস্টে, কিন্তু তবুও বিচার করে তার ঠিকঠাক করে ভ্যালিডিটি দেখে ভ্যাকসিনটা নেওয়া উচিত। এবারে আমরা চলে আসি কোভিড প্রোটোকল। আমরা বলছি যে মাস্কটা ঠিকঠাক করে পরতে হবে। আমি অনেক কাজ এমন দেখতে পাওয়া যাচ্ছে যে বাইরে বেরোচ্ছে, সে মাস্ক পরছে, কিন্তু এমন সময় সে এই সময়টায় মাস্ক খুলে দিচ্ছে, চা খাওয়ার সময়, লোক সমাবেশে ওই সময় এগুলি করা যাবে না। যে আমাকে নিজে সচেতন থাকতেই হবে। এরপর আবার বিয়ে বাড়ি চালু হবে, যে কোনো জায়গায় গেলে আমি মাস্কটা যেন না খুলি। খুব যদি মাস্কটা খুলতে হয়, আশেপাশে লোকগুলিকে দেখবো যে সামনাসামনি কেউ আছে নাকি, যদি থাকে আমি মাস্কটা খুলবো না, যদি থাকে আমি যদি চা খেতে হয় আমি আলাদা গাড়ি চলে গেলাম, চাটা খেলাম আমি আমার মতো, আবার ঠিকঠাক করে চলে আসলাম, বা কোনো কিছু খেতে গেলে এইভাবে প্রোটোকল বানতে হবে। স্যানিটাইজার ইউজ করতে হবে, নতুন গাইডলাইন্স অনুযায়ী 40 সেকেন্ডস ধরে পরিষ্কার করতে হবে হাত। আর তার সঙ্গে যদি হাতে কোনো ভিজিবল ময়লা থাকে তাহলে আগে সাবান দিয়ে ধুয়ে তারপরে স্যানিটাইজার ইউজ করতে হবে। আর অবশ্যই সোশ্যাল গ্যাদারিংকে অ্যাভয়েড করতে হবে। আর 4 নম্বর হচ্ছে ডিস্টেন্স মেনটেন করতে হবে। আর যারা সবাই বলছে ভ্যাকসিনেশন, এই 5টা জিনিস করতে হবে। ওটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। তো আমরা আজকে অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আপনারা ফোন করুন, আপনাদের টেলিফোনে তো ডেফিনেটলি আমরা এগোলাম এতক্ষণ ধরে। আপনাদের আরও হয়তো অনেকের অনেক প্রশ্ন থাকে। এই সময় এমনিতে এই যে অ্যালার্জির কথা বললেন, একজন ডাস্ট অ্যালার্জির সমস্যা থাকে, এই সময় বাতাসটা অনেক ড্রাই, ময়েশ্চার লেভেল অনেক কম, যার ফলে ধুলোটা অনেক বেশি ওড়ে। তো এই সময় প্রিকশনটা, মাস্কটা অনেকটা হেল্প করেও আমাদের। হ্যাঁ, যে কোনো কিছু যেগুলি আমরা ধূলিকণা বাহিত যে রোগগুলি আছে সব কিছুতে মাস্ক কিন্তু প্রোটেকশন দেবে। সেটা শুরু করে আপনার এই অ্যালার্জি থেকে শুরু করে যে বসন্তকালের যে রোগগুলি সবই আসে হচ্ছে এইভাবেই। তার জন্য তো আমরা বারবার বলছি যে ওমিক্রনটা এমন একটা নতুন যে স্ট্রেনটা এসছে, সেটা বাসাবাদী হচ্ছে উপর আপার রেসপিরেটরি ট্র্যাক্টে। সুতরাং এই জন্যই যদি বাসাবাদী অতটা নিচে যাচ্ছে না, যেটা ডেল্টার মতো, তাই জন্য যেহেতু এটা উপর মানে আপার ফ্যারিংসে বা ন্যাসোফ্যারিংসে বাসা বাঁধছে, তাই জন্যে এর সংক্রমণ করার ক্ষমতাটা বেশি যাচ্ছে। ডাক্তার সাহেব, একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে আপনাকে। এই যে আমরা শুনেছিলাম যে ডেল্টা যখন আসছে, সে আমাদের শ্বাসনালীতে প্রথমে যাচ্ছে, সেখানে 9 দিনের মধ্যে হয় সে ফুসফুসে অ্যাটাক করছে, আদারওয়াইজ সে মরে যাচ্ছে। এই যে অমিক্রন, এও কি ওই 9টা দিনই আমার শরীরের ভেতরে থাকছে? এটা নতুন থাকছে না, ধরুন 4 থেকে 5 দিন থাকছে, তারপরে বেরিয়ে যাচ্ছে, বা আমাদের বডির ইমিউন সিস্টেম দিয়ে হয়তো অনেকেই এফেক্টেড হয়েছে, কারো হয়তো রোগটা হয়নি কারণ আমাদের ইমিউন সিস্টেম ইনট্যাক্ট ছিল, তো সে মরেই গেছে ওখানটায়, আর ও নিচে নামছে না। আর
তাই জন্য আমরা এই জন্যই হচ্ছে ওমিক্রনটার থেকে ডেল্টার এটাই একটা মহান পার্থক্য একটা। এটা এইখানে একটু আমাদের স্বস্তির ইয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা একটা স্বস্তির একটা আশ্বাস দিচ্ছে যে এইটা নিচে নামছে না বা আমার লাংসে ইনভলভ করছে না। কিন্তু এই বলে যে আমি যে এটা আনন্দ পাওয়ার কোনো ব্যাপার নেই। যদি কোনো অন্য কোনো আবার চলে আসলো মিউটেশন, সেটা কোনো প্রবলেম করে ফেলে, কারণ অনেক ক্ষেত্রে বাইরে বাইরে অনেক নতুন নতুন স্ট্রেন আসছে, সেগুলোর থেকে আমাদের ঠিকঠাক করে বেঁচে থাকতে হবে। নমস্কার, কে রয়েছেন? আমি মোরারই বীরভূম থেকে বলছি। নমস্কার দিদি। বীরভূম থেকে কে বলছেন? মোরারই বীরভূম থেকে সুখেন চন্দ্র বলছি। বলুন। বলছি আমার মায়ের 76+ বয়স, তার শ্বাসকষ্ট প্রচন্ড হয়, তো ওনার কি কোভিড-19 ভ্যাকসিনটা নেওয়া হবে? শ্বাসকষ্ট কি সারা বছর আপনার মায়ের থাকে? হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ। ঠিক আছে, সঙ্গে কাশি হয়, প্রচন্ড কাশি হয়। শ্বাসকষ্ট থাকতে পারে, বংটের অ্যাজমা থাকতে পারে, হাঁপানি থাকতে পারে, সিওপিডি থাকতে পারে। সে তার শ্বাসকষ্টের চিকিৎসা যেমনভাবে চলবে তার সঙ্গে সঙ্গে একটা ভ্যাকসিন নেবেন, 2টো ডোজ কমপ্লিট করবেন। এটাই হচ্ছে আমাদের এখন তো এটাই প্রোটোকল। একদম। আবারও আমরা বলি, যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের জন্য আমরা করোনা সতর্কতা এই অনুষ্ঠান নিয়ে এসেছি ডক্টরস অন কল অনুষ্ঠানে। ডক্টর রাজদীপ সাহা রয়েছেন, খুব সুন্দর করে ডাক্তারবাবু আমাদের বুঝিয়ে দিচ্ছেন আমাদের হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। কী করবো না ডাক্তারবাবু, এগুলো তো বলেন কী করবো আর কী করবো না। তার আগে একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কোচবিহার থেকে কে বলছেন? অনিমেষ বর্মন। বলুন। আমার সকালে হাসি হয়, এটা কি কোনো ভাইরাস? সকালবেলায় হাঁচি হয়? হ্যাঁ, খুব হয়। টানা হয়? হ্যাঁ, টানা অনেকক্ষণ ধরে হাঁচি হচ্ছে? অনেকক্ষণ মানে 10 মিনিট 5 মিনিট। সকালবেলা হাঁচি হচ্ছে, এটা মেইনলি অ্যালার্জির থেকেই হয়, কারণ তার সঙ্গে যদি অন্যান্য উপসর্গ আপনার থাকে, কাশি, গলা খুসখুস করা, তখন আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে চিকিৎসা করাবেন। আর এমনি যদি আপনার হাঁচিও থাকে, অ্যালার্জি থাকে, সেটাও আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে চিকিৎসা করান। একবার ডাক্তারবাবুকে দেখাচ্ছি, তখন অ্যালার্জির কথাই বলছি, কিন্তু অ্যালার্জির চিকিৎসা করছি 2 মাস। না, অ্যালার্জির তো ট্রিটমেন্ট আছে, অ্যালার্জির ট্রিটমেন্ট নেই তা তো নয়। আপনার অ্যালার্জি যদি হয়ে থাকে সেটা মেপে নিয়ে, মানে অ্যালার্জি কিসের থেকে হয় এটা এর কিন্তু একটা খুব থরো চিকিৎসা আছে। হয়তো উনি জানতেই পারছেন না, এমন কিছু অ্যালার্জি, আমাকে লোকে দেখেছি ভাতেও অ্যালার্জি থাকে, তাই জন্য অ্যালার্জি প্রোফাইল টেস্টিংটা করে নিতে হয়, যে তাহলে বলে দিতে পারে কোন কোন কিছু অ্যালার্জি আছে ওনার। আমাদের সঙ্গে মনে হয় আরেকজন বন্ধু আছেন। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে সুভাষ হালদার বলছি। হ্যাঁ, বলুন। বলছি কি ম্যাডাম, এই দ্বিতীয় ডোজের পরে বুস্টার ডোজ কতদিনে মাথায় নেব? প্রথম ডোজ নিয়ে, আচ্ছা না, দ্বিতীয় ডোজের পরে বুস্টার ডোজ কবে নেবেন বলছেন? এখন তো দেওয়া শুরু করেছে প্রিকশন ডোজ। আমরা বলি মোটামুটি ওরই যেটা করছে ওরা ঠিক করে দিচ্ছে, মোটামুটি 3 মাস তো লাগেই। হ্যাঁ, আর প্রথম একদম যেটা আমরা একদম ফার্স্ট ডোজের পরে যদি কেউ কোভিশিল্ড নেয়, তার 84 দিনের পরে সেকেন্ড ডোজ, তার মোটামুটি 9 মাস থেকে 1 বছর, 9 মাস থেকে 1 বছর পরে হচ্ছে আপনি বুস্টার থেকে প্রিকশন ডোজটা নিতে পারবেন। মানে এখন আপনাদের বুস্টার চলবে? হ্যাঁ, এখন আমাদের বুস্টার চলবে। যারা ফেব্রুয়ারিতে নিয়েছে, হ্যাঁ, যারা ফেব্রুয়ারিতে, তারা মোটামুটি ফেব্রুয়ারিতে পাবেন। ওই 1 বছর, 9 মাস থেকে 1 বছরের মধ্যে বুস্টার ডোজটা। না, আমাদের পেতে পেতে নেক্সট জুন। হ্যাঁ, কারণ আপনার সেকেন্ড ডোজটা এখন এফেক্টিভ আছে, সেই অনুযায়ী আপনি দিনক্ষণ করে ঠিকঠাক করে দেবে ওরা। আচ্ছা, মানে এটা তো তাই হয়েছিল, প্রথমে আপনারা ডোজ পেয়েছিলেন, চিকিৎসকরা পেয়েছিলেন, পুলিশরা পেয়েছিলেন, আবার সেটাই ঘুরে ফিরে আবার সেরকম ভাবেই আসবে আর কি। তবে বুস্টার যখন চালু হবে, মানে সাধারণের জন্য, তখন বুস্টার ডোজটা নিয়ে নিতে হবে। আর একটা জিনিস আমি একটু সতর্ক করি, বুস্টারের জন্য সরকারি তরফ থেকে কোনো রকম আপনার কাছে কোনো ওটিপি যাবে না। এটা একটা অ্যাওয়ারনেসের জায়গা। এটা হচ্ছে আজকাল ভীষণ ফ্রড ব্যাপারটা বেড়ে গেছে। মেবি আপনাকে ফোন করা হবে, বলা হবে যে আপনি কি ডাবল ডোজ ভ্যাকসিনেটেড, আপনি বলবেন হ্যাঁ, বলে আপনি কি বুস্টার নিতে চান, ডেফিনেটলি আপনি বলবেন হ্যাঁ, বলবেন বিনামূল্যে কি বুস্টার নিতে চান, সরকারি তরফ থেকে করা হচ্ছে, আপনি বলবেন হ্যাঁ, তখন বলা হবে যে আপনার ফোনে একটা ওটিপি যাবে, আপনি আমাকে ওটিপিটা বলুন। প্লিজ ডোন্ট শেয়ার এনি ওটিপি, এটা কিন্তু ফ্রড, কারণ সরকারি তরফ থেকে এখনও বুস্টার চালু হয়নি সেভাবে, সুতরাং আপনার কাছে কোনো ওটিপি যাবে না। এটা আমার মনে হয়েছে আপনাদেরকে অ্যাওয়ার করার, আমি ওই জন্য করে দিলাম, কারণ গ্রামে গঞ্জে অনুষ্ঠানটা পৌঁছাচ্ছে। এবারে আমার প্রশ্ন ছিল হোয়াট নট টু ডু। নট টু ডু, বাইরে মাস্ক ছাড়া বেরোবো না, মাস্ক নিয়েই বেরোবো 1 নম্বর। আর নাম্বার 2 হচ্ছে এই সোশ্যাল গ্যাদারিং বা যে কোনো গ্যাদারিংকে আমি অ্যাভয়েড করবো। যদি গ্যাদারিংটা আমি অ্যাভয়েড নাও করতে পারি, ওই গ্যাদারিংয়ের মধ্যেই আমি মাস্ক পরে থাকবো। আর কি, মাস্কটা এমন সময় খুলবো না যেখানে গ্যাদারিং থাকবে।
আচ্ছা, আর কি অনেক সময় দেখতে পারবেন মাস্ক পরতে ভালো লাগছে না, নাকটা চুলকাচ্ছে, কিন্তু ওই সময় একটু ভুল করলে চলবে না, কারণ একটু আলাদা জায়গায় গিয়ে নিজের যেখানে দেখতে পাচ্ছেন কেউ লোকজন নেই, পরিবেশ নেই, সেখানে আপনি মাস্কটা খুলে একটু শ্বাস নিয়ে আপনারা চলে আসুন। আর হচ্ছে কি হাতে স্যানিটাইজারটা ইউজ করতে হবে, যেটা আমরা বলছি স্যানিটাইজার অনেকে এখন বাইরে নিয়েও এখনও বেরোয়, বাইরে স্যানিটাইজার নিয়ে বেরোয়, তাই জন্য আমরা স্যানিটাইজার না নিয়ে বেরোবেন না বাইরে। আর অবশ্যই ডিস্টেন্সটা মেনটেন করুন, এমন কিছু জায়গা অ্যাটেন্ড করবেন না। আরেকটা জিনিস একটা হচ্ছে কি ভ্যাকসিনটা যে অনেকে এখনও পর্যন্ত নিচ্ছেন না, সেই মতটা মাথা থেকে ছেড়ে দিন আপনি। এই যে ভ্যাকসিন নিলে আমার শরীর খারাপ হবে আরও, সেটা নয়, ভ্যাকসিন আপনি নিয়ে নিন দুটো ডোজে। এই প্রসঙ্গে আমি কথা বলবো। নমস্কার, কে রয়েছেন? আমি কুচবিহার থেকে কৃষ্ণ চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার এক নাতনি বয়স 4 মাস, হ্যাঁ, তা রবিবার দিন আমার কাছে এসেছিলেন, উনি পুলে টুলে নিয়েছেন আর কি, আদরও করেছেন। তা এখন ঘটনা হচ্ছে আজকে শুনতে পাচ্ছি ওনার কোভিড হয়েছে। এখন কি আমাদের কি কোনো প্রিকশন কিংবা কি আমরা কি করতে পারি? আমাদের সবারই ভ্যাকসিন নেওয়া আছে, 2টা ডাবল ডোজ নেওয়া আছে। আপনাদের বাড়িতে আপনাদের আত্মীয় এসেছিলেন, আপনার 4 মাসের নাতনিকে তিনি কোলে নিয়ে আদর করেছেন, তিনি কবে গেছেন এবং কবে তার পজিটিভ হলো? তিনি উনি ওই দিনই চলে গেছেন, আজকে শুনতে পাচ্ছি ওনার। উনি কদিন আগে আপনার নাতনিকে আদর টাদর করেছেন? কদিন আগে? দুদিন আগে রবিবারে। ঠিক আছে, এখন এরকম নতুন গাইডলাইন্স যেটা আছে সেটা হচ্ছে যদি কোনো এরকম পেশেন্টের ল্যাবরেটরি কনফার্ম পজিটিভ পেশেন্ট যদি সংস্পর্শে কেউ আসে, তার বয়স যদি 60 বছরের বেশি হয়, আর 1 নম্বর, আর 2 নম্বর তার যদি কোনো ডায়াবেটিস সুগার থাকে তারা, আর 3 নম্বর হচ্ছে যারা মোটামুটি যাদের সিমটমস ডেভেলপ করেছে তারাই একমাত্র টেস্টিংটা করবে। বাচ্চাদের ক্ষেত্রে এখন করার দরকার না, যদি কোনো সিমটমস অ্যারাইজ হয় তাহলে সে তখন করবে। আর যেহেতু এটা মোটামুটি 4 থেকে 5 দিন থাকবে, এমনিতেই সেরে যাবে, বাড়িতে থাকলেই আইসোলেশনে সেরে যাবে। বাচ্চাদের দিলে আমার কিছু মানে আপাতত আমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। বাচ্চাদের জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। না না না, ওটা দুশ্চিন্তার কোনো কারণ নেই। সবসময় বলি আমরা সতর্ক থাকুন না, এরকম ভয় পাবেন না। বাইরের এখন এই সিচুয়েশনে আপনি তো নিজের লোককেও বিশ্বাস করতে পারছেন না, তাই বাচ্চা কাচ্চাকে বাইরের লোক যারা আসবেন দূর থেকে আদর করুন, আহা উহু দূর থেকে করুন, গায়ে হাত দিয়ে নয়, মুখে মুখ লাগিয়ে নয়। আর আপনার নাতনি যদি ব্রেস্ট ফিড করে, দুধ টেনে খেতে পারে, তাহলে বুঝতে হবে যে সে মোটামুটি সুস্থ আছে। যদি আপনি লক্ষ্য করেন যে সে খাচ্ছে না, ব্রেস্ট ফিডিং করতে পারছে না, তার দম আটকে যাচ্ছে, ডেফিনেটলি আপনি তখন কোনো পেডিয়াট্রিশিয়ানের কাছে যাবেন, তাকে দেখাবেন, তিনি সাজেস্ট করবেন যে তার টেস্ট করতে হবে কিনা। কিন্তু যদি সে ব্রেস্ট ফিড করতে পারে, মায়ের দুধ খেতে পারে, তাহলে নিশ্চয়ই সে অসুবিধা হবে না, কারণ মায়ের দুধ সব থেকে বড় ইমিউনিটি বাচ্চাদের ক্ষেত্রে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, একদম শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের সমস্যা। আমরা না শুনতে পাচ্ছি না, আপনার কথা কেটে কেটে যাচ্ছে, ব্রেক করছে। কি সমস্যা বলুন, শুনতে পাবো কিনা। সরি দাদা, আপনার কথা না আমাদের কাছে পরিষ্কার নয়, আপনার প্রশ্নটাই পরিষ্কার নয়, যার জন্য উত্তর দেওয়াটা মুশকিল হয়ে যাবে। সরি, আপনি আরেকবার লাইন কেটে করুন যদি সময়ের মধ্যে করতে পারেন, তাহলে আপনি একটু লোকাল যিনি রয়েছেন ফিজিশিয়ান তার সাথে যোগাযোগ করুন। আমি একটা প্রশ্ন করবো ডক্টর সাহেব, যে ভ্যাকসিনেশন নিয়ে এত কথা হচ্ছে, আমরা দেখলাম সাউথ আফ্রিকাতে ওমিক্রন ভীষণভাবে থাবা ফেলেছিল, পরে জানা গেল যে ওখানে কিন্তু মানে মানুষের টিকাকরণ সেভাবে হয়নি, 5 to 10% মানুষের টিকাকরণ হয়েছিল। এইটা কি একটা কারণ? মানে তার মানে কি আমাদের ভারতবর্ষের যে জনসংখ্যা যে রেশিওতে হওয়ার কথা ছিল, আমাদের জনসংখ্যা অনুযায়ী কিন্তু সেই রেশিওতে কিচ্ছু হচ্ছে না। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 19,886, আমি ধরে নিচ্ছি টেস্ট যারা করেছেন, যারা টেস্ট করেনি এরকম সংখ্যাটা লাখও যদি হয় তাহলেও তো সেটা নগণ্য ব্যাপার। সেটা তো আমাদের যেহেতু ওই সাউথ আফ্রিকাতে ভ্যাকসিনেশনটা ঠিকঠাক করা হয়নি, আবার দেখুন অনেকে হয়তো ঠিকঠাক করে মাস্কটাও সেই সময়টা পরেনি, এবং প্রোটিনের হারটাও, তাদের প্রোটিন ইনটেকের হারটাও অনেক কম হিসেবে হতে পারে না। সেই জন্য আমরা মূলত মনে করছি যে ওই সময় যে ওমিক্রনের নতুনভাবে যে স্ট্রেনটা উঠে এসেছিলো অনেক ভালোভাবে থাবা ফেলেছিল, কিন্তু আমাদের এখানে যে অতটা থাবা ফেলতে পারছে না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যা হলেও পেশেন্ট ভালোভাবে সেরেও যাচ্ছে, আর আমাদের ভ্যাকসিনেশনটা অনেকটাই ভালোভাবে কমপ্লিট হয়েছে এখানে। তাই ভ্যাকসিনের এখনো কোনো বিকল্প খুঁজে পাওয়া যায়নি। ভ্যাকসিন আর মাস্কের মাস্ক পরুন, ভ্যাকসিন নিন, আর স্যানিটাইজার ব্যবহার করুন। এই 3টে যদি আপনার চলতে পারে সঙ্গে, আপনি সুস্থ থাকতে পারবেন। আমাদের সঙ্গে মনে হয় আরেকজন বন্ধু কি আছেন? হ্যালো, একটু জোরে হবে আওয়াজটা। কে বলছেন? হ্যালো, আমি কলকাতা থেকে সৈলেন বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ দিদি, আমি ওই
চশমা পরে কাজ করতে গেলে তো আমার মাস্ক পরলে খুব অসুবিধা হয়। বুঝেছি। মানে পুরো আমাকে এমনই কাজ করি, মানে চশমা পরে কাজ করতে হয় স্যার, আমার মানে পড়ে যায়, খোলা হয়ে যায় চশমার গ্লাস। বুঝেছি। এটা অনেকেরই আপনি শুনতে থাকুন। যে মাস্ক পরে চোখের চশমাটা এরকম আবছা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলি যে চোখের চশমাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে, নিয়ে বারে বারে পরিষ্কার করে কাজটা করতে হবে, কারণ মাস্কটা খোলা যাবে না। আর দরকার হলে N95 একটা বেশি হয়, আর আমার ট্রিপল এর মাস্কও হয়, দুটোতেই হয় বেশি করে। তাই জন্য আমরা বলি ওই কাজটাকে ভালোভাবে বারবার পরিষ্কার করে আপনি কাজটা করুন, কারণ মাস্কের বিকল্প নেই, চশমাটা আপনি বারবার পরিষ্কার করে কাজটা করুন। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, সম্ভবত এটা হয়তো লাস্ট ফোন আমাদের। নমস্কার, কে রয়েছেন? নমস্কার ডাক্তারবাবুরা, আমি হাবড়া থেকে সমীর সেন বলছিলাম। বলুন। বলছি যে আমার রাত ডোজটা দেওয়া হয়েছে জুলাই মাসে। হ্যাঁ, এবারে আমি রিসেন্ট গত সপ্তাহে আমি একটু মানে ওমিক্রনের যে যা সিমটম গুলো আছে সেগুলো আমার ধরা পড়ে, এবং তার সঙ্গে আমার একটা গ্যাসের প্রবলেম আছে, গ্যাস্ট্রিক। তো আমি ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, উনি আমাকে গ্যাস্ট্রিকেরই ওষুধ দিয়েছেন আর আমাকে বাড়িতে থাকতে বলেছেন, আর ওই টেস্ট গুলো করাতে বলেছিলেন। তো এখন আমি অনেকটাই ভালো আছি, কিন্তু ওই গ্যাসের প্রবলেমটা রয়ে যাচ্ছে। তো আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম, জুলাই মাসে দিয়েছি মানে প্রায় 6 মাস হয়ে গেল, তো আমার কি এর পরবর্তী করণীয় কি আছে, কোনো ডোজ কিছু আছে কিনা বা কোনো কিছু উনি বলতে পারেননি। না, যেটা সেটাই আমার প্রশ্ন। যেমন জুলাইয়ের প্রথম দিকে আমি দিয়েছি। মানে আপনি কি সেকেন্ড ডোজ নিয়েছেন না ফার্স্ট ডোজ নিয়েছেন? হ্যাঁ, সেকেন্ড ডোজটা। আচ্ছা, সেকেন্ড ডোজ নিয়েছিলেন। সেকেন্ড ডোজ প্রথম ডোজ আমি এপ্রিলে নিয়েছিলাম। আচ্ছা, তো প্রথম ডোজ এপ্রিলে নিয়েছিলাম। এখন তো সেরকম কিছু করণীয় নাই, আপনাকে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে, গ্যাসের ওষুধ খেতে হবে। এবারে যখন বুস্টার ডোজের বিজ্ঞপ্তি পড়বে জনসাধারণের জন্য, তখন বুস্টার ডোজটা নেবেন বা প্রিকশন ডোজটা যেটা বলা হচ্ছে সেটা আপনি নিয়ে নেবেন। তার মধ্যে আপনাকে কিন্তু ওই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে, আর একটু পুষ্টিকর খাবার খেতে হবে। খাওয়া দাওয়াটা কতটা ইম্পর্টেন্ট? খাওয়া দাওয়া হ্যাঁ, কিছু বলবেন? না, অ্যাকচুয়ালি আমি খুব অনেস্টলি বলছি, আমি না খেতে পারি না অনেক কিছু, কারণ আমার অ্যাসিডের প্রবলেমের জন্য। যেমন এই ফল টল আমি খেতে পারি না, যার জন্য আমি রিকভারি করতে পারছি না। আমি গত সপ্তাহে সুস্থ হয়ে গেছি, কিন্তু আমি ঠিক মতন মানে আমার অন্যান্য আগের মতন আমি অতটা মানে আপনি গেল সপ্তাহে সুস্থ হয়ে গেছেন, কিন্তু আপনি মনের জোর পাচ্ছেন না। প্রথম কথা, আপনার মনের জোর নেই। আপনি কি কাজ করেন? কি কাজ? খাওয়া দাওয়া করতে পারছি না। তো কি কাজকর্ম করেন? আমি প্রাইভেট অফিসে জব করি। বেরোতে হচ্ছে আপনাকে? অফিস যেতে হচ্ছে? তো না, এখন আমি নিজে আছি, ঘরেই আছি। ওয়ার্ক ফ্রম হোম করছেন? না, ওয়ার্ক ফ্রম হোম করছি না। মানে আপনি ছুটি নিয়ে বাড়িতে বসে আছেন? হ্যাঁ। দেখুন, আমাদের ভারতবর্ষে মানে অধিকাংশ মানুষই অনেক ভালো কিছু খেতে পারেন না। তারা শুধু ডাল ভাত খেয়েও কিন্তু শরীরে ইমিউনিটি বাড়ানো যায়। তাই ঠিকই ওনার অম্বলের সমস্যা আর কি। অম্বলের সমস্যা, তার মধ্যে আপনাকে বেছে নিতে হবে যে খাবারে আপনার মানে অম্বল হয় না। যেমন কী অ্যাভয়েড করবেন, যে ফলে একটু রসালো ফল, যেগুলি টক ফল, এগুলোকে আপনি খাবেন না। তার সঙ্গে সঙ্গে যদি আপনার রুটিতে অনেকের অম্বল হয়, সেটা খাবেন না, আপনি ভাতে চলে যান সেটা। এইগুলি আপনাকে মেনে চলতে হবে। যে খাবার আপনার অ্যালার্জি বা অনেকে দুধ সহ্য হয় না, মিল্ক, সেটা আবার সেটাকে আপনি খাবেন না। যে খাবার আপনার অম্বল হয় না সেগুলো আপনি খান, আর যেগুলি হয় না সেগুলি আপনি খান, আর যেগুলি হয় সেগুলি খাবেন না। অনেক ধন্যবাদ। কিন্তু মনের জোর হারাবেন না। ভয় পেয়ে আপনার এটা কি হয়েছে ওটাকে কিচ্ছু হবে না। সব থেকে আগে দরকার আমাদের মনের জোর। আমরা মনের জোরে সব কিছু করতে পারি, ভালো থাকতে পারি, ভালো রাখতেও পারি। অনেক ধন্যবাদ ডক্টর শাহ আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।